This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার কাটা ঘায়ে নুনের ছিটে দিল হায়দ্রাবাদ। কলকাতার মানুষ যা দেখতে পেল না তা চেটে পুটে উপভোগ করলো হায়দ্রাবাদ। দেখলো মেসি ম্যাজিক, দেখলো মেসির বাঁ পায়ের ঝলক, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কলকাতা। কিন্তু দোষটা কি শুধুই আয়োজকের? পুলিশ প্রশাসন তারা কি করছিল? মেসির চারপাশে এত ভিড়, এত বাড়তি মানুষ কেন এলো? কোথা থেকে এলো? পুলিশ সেগুলোতে একবার নজর দিল না কেন? এই প্রশ্নগুলো উঠছে। এটা মুম্বাইয়ের ছবি, এটা হায়দ্রাবাদের ছবি, আর এটা ফুটবলের মক্কা কলকাতার ছবি। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন যুব ভারতীতে। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ, আর তার জেরেই লন্ডভন্ড হলো যুব ভারতী। গ্যালারি থেকে মাঠ, সর্বত্র ব্যাপক ক্ষতি। গ্যালারি থেকে উপড়ে ফেলা হয় শয়ে শয়ে চেয়ার, ভেঙে ফেলা হয় প্লেয়ার্স ডাগ আউট। আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনো দেখা যাচ্ছে সল্ট লেক স্টেডিয়ামে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার, একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট। যুব ভারতী স্টেডিয়ামের এই ছবি কেউ দেখতে চায়নি। সকলেই চেয়েছিল হায়দ্রাবাদে যেরকমটা দেখা গেল, মেসির পায়ে ফুটবল। যেটা হায়দ্রাবাদ করে দেখালো সেটা কেন করতে পারলো না আমাদের তিলোত্তমা? পুলিশ কেন শুরু থেকেই সক্রিয় হলো না? পুলিশের লোকেরাই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করেনি। এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি, এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে, যখন খেলা হয় সে ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে, এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয় না। মেসিকে দেখতে না পাওয়ার ক্রোধে উন্মত্ত জনতা তাণ্ডব গোটা পৃথিবী দেখত, আর নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন কুণাল ঘোষ। এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। তাহলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই, সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়ে, এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার, তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা, এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিত ভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। মহাতারকাকে নিয়ে মহা আয়োজন। শুরুর জায়গাটা ছিল দেশের ফুটবলের রাজধানী কলকাতা, আর সেখানেই কিছু মানুষের হ্যাংলামো আর অদক্ষতায় ধুলোয় লুটোলো শহরের সম্মান। পরীক্ষায় লেটার মার্কস দিয়ে পাস হায়দ্রাবাদ, মুম্বাই আর কলকাতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, যুব ভারতীতে যারা আপনারা খেলা দেখতে যান, আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো খেলাতেই জলের বোতল নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, মানে অনুমতি থাকে না আর কি। গলা শুকিয়ে গেলে তখন আপনাকে ওই পাউচের জল খেয়ে কোনো মতে আপনার তেষ্টাটা মেটাতে হয়। কিন্তু গতকাল আমরা কি দেখলাম? গ্যালারিতে দেদার বিক্রি হলো জলের বোতল, 20 টাকার বোতল। মানে রাস্তায় 20 টাকার যে বোতলগুলো আপনারা কেনেন সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা করে। পুলিশ কি করে গতকাল অনুমতি দিল? এক এক দিন এক একটা নিয়ম নাকি? এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে। যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে এদিনকে ঢোকেন। তো দর্শকরা কিভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল। জলের বোতল নিয়ে কি মাঠে ঢোকা যায়? শুক্রবার পুলিশ কি বলেছিল? আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে,
সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। বিধাননগর পুলিশ বলেছিল জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না, তাহলে গ্যালারিতে জলের বোতল ঢুকলো কি করে? গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি হলো কি করে, উঠছে একাধিক প্রশ্ন। জলের বোতল মাঠের ভেতরে বিক্রি হচ্ছিল, কারা পেল সে ভেন্ডারের দায়িত্ব? কোন সংস্থাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব? কি করে সেই সংস্থা মাঠের ভেতরে জলের বোতল বিক্রি করছিল? ইস্টবেঙ্গল বা মোহনবাগানের যখন এখানে খেলা থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তখন জলের বোতল নিয়ে মাঠে বা গ্যালারিতে প্রবেশ করতে পারেন না দর্শকরা। আমি ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটাতেই সাধারণত একটা ডিসপেন্সার রাখা থাকে। অর্থাৎ গ্যালারিতে যখন দর্শকরা মাঠে আসেন, গ্যালারি থেকে হাফ টাইমের পর বা যে কোনো সময় তারা বাইরে বেরিয়ে এসে এই জায়গায় যখন সে ডিসপেন্সার থাকে, একটা জলের ডিসপেন্সারের ব্যবস্থা করা হয় এবং তারপরেই তারা সেখান থেকে পানীয় জল পান করে তারপরে আবার মাঠে প্রবেশ করতে পারেন। একই মাঠে পৃথক ফল দেখে বিরক্ত দুই প্রধানের সমর্থকরা। সর্বভারতীয় যে কোনো টুর্নামেন্ট হয়, সেটা আইএসএল হতে পারে, ডুরান্ড কাপ হতে পারে, সুপার কাপ হতে পারে, কিংবা নিজের পক্ষে আইএফএ শিল্ড ফাইনাল বা ডার্বি হতে পারে, সেইখানেও কিন্তু দর্শকদের জন্য মাঠে জলের বোতল নিয়ে যাওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারপরেও কালকে গোট কনসার্টে কি করে জলের বোতল সাথে বিভিন্ন খাবার দাবার সবকিছুকে অ্যালাউ করা হলো মাঠে? এটা কার অঙ্গুলি হিলনে হলো? আইএসএল এ আমরা যারা সমর্থক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যে সমর্থকরা আমরা যাই, তাহলে কেন আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না? এই প্রশ্নটা কিন্তু থেকে গেল এবং এটার উত্তর আমরা সমর্থকরা জানতে চাই। কার লোক বিপুল দামে জল বিক্রির অনুমতি পেল, প্রশ্ন বিরোধী দলনেতার। ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন, বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? বিষয় প্রকাশ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষেরও, তবে বেসরকারি সংস্থার আয়োজন বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এটা আমরাও নিশ্চিত, মাঠে কি করে জলের বোতল ঢুকলো, এটা তো অর্গানাইজাররাও নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে। এটা কি করে ঢুকলো সাধারণ ম্যাচেই দেখা যায় না, এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে। 4000 পুলিশ মোতায়েন ছিল, তারপরেও এত জলের বোতল কি করে ঢুকলো ওখানে? এটা বেসরকারি সংস্থা বলতে পারবে যারা অর্গানাইজার। আমি তো, এটা তো রাজ্য সরকার ছিল না। রবিবারই যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি। কার গাফিলতি, তদন্ত কমিটির রিপোর্টে কি খোলসা হবে? কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। লিওনেল মেসি LM10 তিনি এলেন, কিন্তু এ শহরে ম্যাজিক হলো না। এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করে। আজ তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। 14 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এই ঘটনায় শতদ্রু দত্তর যিনি আইনজীবী, তিনি বলছেন তার মক্কেলকে বলির পাঁঠা করা হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি আবার এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। ইভেন্টটা শতদ্রু দত্ত করেছে, শতদ্রু দত্ত। আমি আবার বলছি, তার আগের দিন দুপুরবেলা 4 ঘন্টা অরূপ বিশ্বাস বসেছিল যুবভারতীতে কি হচ্ছে সেটা জানার জন্য। বারবার ফোন করা হয়েছে, শতদ্রু আসেনি। তারপর 2 ব্যক্তি অরূপকে জানিয়েছে সব ঠিক আছে, কন্ট্রোলে আছে, আপনি চিন্তা করবেন। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। বলির পাঁঠা শতদ্রু দত্ত। শনিবার বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে। রবিবার আদালতে তোলা হয়। আদালতের পথে যাওয়ার সময় ধৃতের কোমরে ব্যাগ। প্রশ্নটা তোলেন আইনজীবী এবং বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এক্স হ্যান্ডেলে লেখেন, আইনে স্পষ্ট বলা আছে কাউকে গ্রেফতার করা হলে সঙ্গে থাকা সবকিছুই বাজেয়াপ্ত করতে হয়। প্রশ্ন সেখানেই, আদালতে তোলার সময় শতদ্রুর কাছে কোমরের ব্যাগ এলো কোথা থেকে? পুলিশের হাতে গ্রেফতার একজন অভিযুক্ত কি করে ব্যাগ সঙ্গে রাখতে পারেন? ব্যাগ থাকতে পারে না। যদি সত্যি ব্যাগ থেকে থাকে তাহলে সেই ব্যাগ থাকার কোনো মতেই উচিত। বাকি কি হয়েছে আমি বলতে পারবো।
বিতর্কও বাড়তে দেননি তৃণমূল মুখপাত্র। ততক্ষণে টনক নড়েছে পুলিশেরও। আদালত থেকে বেরোনোর পথে ধৃত শতদ্রুর কোমরে আর ব্যাগ নেই। প্রশ্ন সেখানেই, তাহলে আগে শতদ্রু দত্তর কোমরে ব্যাগ কেন রাখতে দিল পুলিশ? আর ওদিকে এফআইআর নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, চাপে পড়েই গ্রেফতার করতে হয়েছে শতদ্রু দত্তকে। পাঞ্জাবের পাঁচটা নদী একটা নদী, তারপরে রবি আছে, বিকাশা আছে, শুধু সতলেজ নয়। তাহলে এখানেও এই যে কাণ্ড করেছে, সেখানে শুধু শতদ্রু একা কেন? তার কারণ হচ্ছে তিনি ওইখানে বাকিদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। একটা হুটখোলা জিপ রাখা যেত না, একটা বড় স্ক্রিন রাখা যেত না, একটা স্টেজ রাখা যেত না, তো উনি করেননি। তো উনি ছাড়া কে করবে এটা? শতদ্রু দত্তকে নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে, তবে বিরোধী দলনেতার দাবি মামলা টিকবে না। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। রবিবারই ধৃত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 7 মণ তেল পুড়িয়েও রাধা নাচল না। হাজার হাজার টাকা খরচ করা হয়েছে, কিন্তু মেসির দর্শন পাওয়া গেল না। কিন্তু যে টাকাগুলো দিয়ে, মানে এত টাকা দিয়ে টিকিট কাটা হলো, সেই টাকা কি ফেরত পাওয়া যাবে? ফেরত চাই দাবি করছেন দর্শকরা, কিন্তু উত্তর কারো কাছে নেই। স্বচক্ষে মেসিকে দেখার সুযোগ পেয়েছিল কলকাতা, কিন্তু মাঠে ভিড়ের ঠেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে না দেখেই ফিরতে হয়েছে বহু দর্শককে। হতাশ দর্শকদের একটাই দাবি, টিকিটের বিপুল অঙ্কের টাকা ফেরত দিতে হবে। কলঙ্কিত দিন মনে থাকবে এটা। এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে মানে টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে, অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায়। আমাদের একটাই দাবি, টাকা ফেরত চাই, আর কিছু নয়। আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দেবে। এই যে টাকা ফেরত দেবে বলে নাটক বন্ধ হবে না, ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে, কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে, টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার। টাকা ফেরতের দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিজেপিও। সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। আমরা এই যাদেরকে যে প্রতারিত, যে ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, মেসি প্রেমী, তাদের থেকে যে টাকাটা তুলেছে, প্রতারণা করা হয়েছে, সেই টাকা ফেরত যাক। টাকা ফেরত দেওয়া উচিত, শনিবারই মন্তব্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে ছিল জোম্যাটো ডিস্ট্রিক্ট। শনিবার বিধাননগর পুলিশের সিপি জানিয়েছেন, জোম্যাটোকে বলা হয়েছে টিকিট বিক্রির টাকা আয়োজক সংস্থাকে না দিতে। As far as this refund is concerned, আমরা already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক, ওর কোম্পানি অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানিকে দেওয়া না হোক। শুধু যে দর্শকদের মন ভেঙেছে তাই নয়, ক্ষতবিক্ষত যুবভারতী স্টেডিয়ামও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, যাদের জন্য হলো এই শতদ্রু দত্ত থেকে শুরু করে যারা পোস্ট দিয়ে সেলফি তুললো আর মাঠের মধ্যে দাঁড়িয়ে মামার বাড়ি ভেবে বনভোজনে আছি ভেবে সেলফি তুললো আর নিজেদের ছবি তোলালো হাসি হাসি মুখে গ্রুপ ছবি দিয়ে, হ্যাঁ, এবং মেসির গা ঘেঁষে, যেন মেসি তার ছোটবেলায় ছোট মামার বন্ধু, তো যারা করলো তাদের কাছ থেকে বা টাকাগুলো নেওয়া হোক। ক্ষতি নানাবিধ, কতটুকু ক্ষতিপূরণ হবে, কতটুকুই বা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাভলি খাতুনের নামটা নিশ্চয়ই আপনারা ভোলেননি। মালদার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান নাকি বাংলাদেশি, সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্ক পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। মেরতলার সেখানকার তৃণমূল পঞ্চায়েত প্রধান, সেও নাকি বাংলাদেশি। এই অভিযোগেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। ফলে এসআইআর আবহে তৈরি হয়েছে এক নয়া বিতর্ক।
বাংলাদেশ থেকে এদেশে এসে শাসক দলের পঞ্চায়েত প্রধান। শুধু তাই নয়, তার এসসি সার্টিফিকেটও নাকি জাল। শুনতে তাজ্জব লাগলেও এই অভিযোগে উঠেছে পূর্বস্থলীর মেরতলা পঞ্চায়েতে। রেশন কার্ড ফার্স্ট আমি বলছি, বাবার নাম দিয়েছে মন্টু সরকার, এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি, যদি তার টাইটেল হলো সরকার আর এই পঙ্কজ বাড়ি কি করে হয়ে গেল? তারপরে সে ডাইরেক্ট এসে হাজবেন্ডের ঘরে ভোটার লিস্ট বানালো। তার আগের ভোটার লিস্ট কোথায় গেল? কোথা থেকে সে এসেছে? এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মেরতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাস। গ্রামবাসীদের অভিযোগ, তিনি ভারতীয় নন, বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন। জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। ও এখানকার বাসিন্দা নয়, 2002 সালের পুরো লিঙ্কেজ ওনার নেই। ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন, তিনি আদেও ওনার বাবা নয়। এইরকম ডুপ্লিকেট বিভিন্ন লিঙ্কেজ দিয়ে উনি আমাদের ভোটার হয়েছেন এবং পঞ্চায়েতের সার্টিফিকেট, ইএসসি সার্টিফিকেট দিয়ে উনি প্রধান হয়েছেন। একই অভিযোগ তুলেছে বিজেপিও। সন্তোষী দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের, ওনার সব নথি জাল। উনি একজন বাংলাদেশি। আমাদের মনে হচ্ছে সবকিছু তদন্ত করা উচিত। তবে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, তার জন্ম এদেশেই। অভিযোগটা যখন হয়েছে তখন আমি যেখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে না, আপনার যেটা রেশন কার্ড সেখানে দেখা যাচ্ছে যে আপনার অভিভাবকের নাম দেখাচ্ছে অন্য। রক্ত সম্পর্ক থাকে। তাহলে যে নামটা দেখাচ্ছে উনি কে হন? উনি আমার কাকা হন। বলছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন। না, সেটা প্রমাণ করুক, যারা অভিযোগ করেছে তারা প্রমাণ করুক। আমি বাংলাদেশে না, আমার এই দেশে জন্ম। এদিকে আবার ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তৃণমূল নেতারই। তৃণমূল নেতা আব্দুল রশিদের অভিযোগ, তার দলেরই পঞ্চায়েত সমিতির সদস্য আনিছা বেগম 2007 সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 2007 সালে স্বামী স্ত্রী দুজনে এসছে, ওনার স্বামী চলে গেছে, উনি রয়ে গেছে বাংলাদেশ থেকে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। আমাদের কারো সমর্থন ছিল না, সেটা উপর থেকে হয়ে আসছে নামটা ওনার। একজন বাংলাদেশি লোক আমাদের দেশে থাকবে, শুধু নির্বাচন ক্ষেত্রে লড়াই করবে তা না, উনি থাকবে। সূত্রের খবর, এই আনিছা বেগম ভোটপাড়া এলাকার বাসিন্দা রহমত আলীকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। নিজের ফর্ম বিএলওকে জমা না দিয়ে অনলাইনেই জমা করেছেন। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 না, আপনাদের মেয়ে নয়। না। তাহলে যে নামটা উঠেছে তাহলে তো মানে এটা একটা ভুল। হ্যাঁ, এটা ভুল। আর এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। দুপুরতে শুধু আনিসা বেগম নয়, এর বাইরেও তৃণমূল কংগ্রেসের অনেক পঞ্চায়েত সদস্য যাদের নাম চুপি সারে উঠিয়েছে এবং অন্য কাউকে বাবা মা হিসাবে দেখিয়ে এতদিন পর্যন্ত এখানে নাগরিকত্বের পরিচয় দিচ্ছে, কিন্তু আদে তো তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। কি করে বলা যায় যে ও অন্যায় করেছে? প্রশাসনের কাছে সব জিনিস এসছে, প্রশাসন দেখবে, দেখে কি সিদ্ধান্ত আসলে অভিযোগকারী তো ইন্টেনশনালিও করতে পারে। যদিও এ নিয়ে আনিছা বেগমের প্রতিক্রিয়া জানতে গেলে TV9 বাংলার প্রতিনিধির মুখের ওপরে দরজা বন্ধ করে দেন। বাংলাদেশ থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে এসে 9 বছরের মধ্যে জনপ্রতিনিধি হয়ে গেছিলেন লাভলি খাতুন। একেবারে পঞ্চায়েত প্রধানের পদ পেয়েছিলেন। জাল ওবিসি সার্টিফিকেটের জেরে সেই পদ ছাড়তে হয়েছিল বাংলাদেশি বিতর্কে জড়িয়ে পড়া লাভলি খাতুনকে। আর এবার তৃণমূলের আরও এক জনপ্রতিনিধির হদিশ, যার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ। কৌশিক দত্ত ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদেরকে রাজ্যে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ফিরেছেন, কিন্তু ফেরার পর তারা কি পাচ্ছেন? ভাতা কি তাদের জুটেছে? কোনো কাজ কি তারা পেয়েছেন? শুনে নিন তাদের মুখে। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই, ফিরে আসুন বাংলায়। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 37 লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি ফিরেও এসেছেন। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ। আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। ঘরে ফেরা সব পরিযায়ী শ্রমিক কি আদৌ সরকারি ভাতা পাচ্ছেন? মুর্শিদাবাদের জলঙ্গির পরিযায়ী শ্রমিকদের পরিবার উল্টো কথা বলছে। খোলাখুলি অভিযোগ, না মিলেছে সরকারি ভাতা, না মিলেছে কাজ। ওড়িশায় কাজ করতেন জলঙ্গির রবিউল, নিপু, মুকুলরা। বাংলাদেশের সন্দেহে অত্যাচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজ্যে ফিরে এসেছেন, কিন্তু ঘরে ফিরে হাত খালি। আমি এখন বাড়িতে বসে আছি। করতেন আগে উড়িষ্যা ফেরি করতাম, এখন যাই না। কতদিন মোটামুটি 6 মাস থেকে যাইনি। ওখানে ব্যবসা ফেরি করতাম, চলে এসছে, ভয়ে চলে এসছে। যে চলে এসছেন, সরকারের থেকে কোনো সহযোগিতা? না, কোনো সহযোগিতা নেই। সরকার থেকে কোনো সহযোগিতা কিছু করেছে? না, আমরা সব কিছু করিনি।
কোনো সহযোগিতা নাই, আর পুলিশ বলছে যে তোমরা চলে যাও, এখানে থেকে তোমাদের কোনো লাভ নাই। সরকারের থেকে কোনো সহযোগিতা? না, সরকার তো কই আমাদের কোনো সাহায্য, সরকার শুনেছে কিনা জানেনি, বুঝতেই পারি না সরকার আছে কিনা। ভাতা মেলেনি, কাজও নেই জেলায়। থেকে আমরা রাজমিস্ত্রির কাজ করি, সে রাজমিস্ত্রির কাজও নেই। না, বেকার, গ্রামে কিচ্ছু নেই। অথচ সংসার চালাতে হবে, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। প্রাইমারি দিলে তো আপনার স্কুলে মাস্টার নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই। প্রাইমারিতে আপনার এমনি যদি পাবলিক স্কুল না দিলে বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। পকেট ভরবে কিভাবে? আবার ভিন রাজ্যে ফিরে যাওয়ার কথাই ভাবছেন পরিযায়ী শ্রমিকরা। অসহায় পরিবারও। প্ল্যান তো আছে যে আবার ওখানেও যাবো। কোনোদিন যদি ঝামেলা টামেলা মীমাংসা হয় তাহলে আবার থেকে যাবে। বাইরে কাজ ছাড়া তো উপায় নাই, এখানে তো কাজ নেই কিছু, এখানে কাজ নেই, এখানে সেটা খেতে পাবে না, সংসার চলবে না, সেজন্য বাইরে আছে, ভয় ভীতি করে বাইরে আছে, থাকতে হবে। শাসক দলকে চড়া সুরে আক্রমণ কংগ্রেস বিজেপির। কারণ বর্তমানে ভাতারের লোকেরা এই ভাতা পাচ্ছে না, তাহলে মুর্শিদাবাদ লোকেরা পাবে কোথায়? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিটা খুব ভালো বোঝেন এবং দেন। মমতা ব্যানার্জির 5,000-কে দু পায়ে সজোরে লাথি মেরে তারা আবার দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সেখানে ছুটে যাচ্ছে অর্থ সংস্থানের জন্য। কিছু নেই পশ্চিমবঙ্গে, বন্ধা করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে। সবাই নাকি সুবিধা পাচ্ছে, দাবি তৃণমূলের। মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, যেমন সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, এদিককার শ্রমিকরা আস্তে আস্তে তারা নিজেদের বাড়িতে, নিজের গ্রামে, নিজের এলাকায় ফিরছে এবং সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। ঘোষণা আর বাস্তবের মধ্যে এত ফারাক কেন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নির্বাচন যতই এগিয়ে আসছে না ততই কুকথার যেন ঝড় বইছে রাজনৈতিক নেতাদের মুখে। যেমন তৃণমূল তেমন বিজেপিও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। কেন বলছে এ কথা? শুনুন বিজেপি বিধায়ক কি বলেছেন, কি নিদান দিয়েছেন। সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না। ফের বেলাগাম বিজেপি বিধায়ক, পুলিশকে হুঁশিয়ারি শীতল কপাটের। এবার সব ওসির হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক। সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না। ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক, আমরা চাই। শীতল কপাটের এমন হুঙ্কার ঘিরে শোরগোল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে। তৃণমূল বলছে দিবা স্বপ্ন দেখছে বিজেপি। বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছেন। গোলেমালে গতবারে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন, এবারে শীতল বাবু 26-এর নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন। কোনো বিজেপির কোনো চান্স নেই। এই জেলার 7টা সিটই তৃণমূল জিতবে। শুধুই কি শীতল কপাট, দুদিন আগে বিজেপির আরেক বিধায়ক স্বপন মজুমদার তিনিও পুলিশকে চালাকাট দিয়ে মারধরের পরামর্শ দেন। পুলিশগুলো যখন সাধারণ মানুষের গণধোলাই খাবে তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। চলাকাট ধরে পিটাবে, একদম সোজা চলাকাট ধরে পিটাবে। সিবিআই তদন্ত বা ইডি ডাকাডাকি শুরু হলেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব অভিযোগ করে রাজনৈতিক স্বার্থে সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তৃণমূলের 14 বছরের শাসনে রাজ্য পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর অভিযোগও কম নয়। বাম জমানা বা তার আগে কংগ্রেস জমানাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল। তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে সরাসরি শাসক দলের হয়ে কাজের অভিযোগ, কিন্তু তাই বলে পুলিশকে মারধরের হুঁশিয়ারি দেবেন বিজেপির বিধায়করা। কারণ 2021-এ তো ওর হাত ভেঙে দিয়েছিল, 2021-এর নির্বাচনে সেই ওর যে হাতটা ভেঙে গিয়েছিল সেখান থেকে তো ঠ্যাং ভাঙার কথা মনে পড়ে গেছে। এবারে আমাদের দাবি রয়েছে নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের মতো কাজ করবে, তৃণমূলের তাবেদারি করবে না, তৃণমূলের কথায় উঠবে বসবে না, আর তৃণমূলের কথায় কোনো কাজও করবে না। সেটাই আমরা বলতে চেয়েছি। আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেবো, কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে চেয়েছি যে তৃণমূল কোনো অঙ্কেই পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে। 26-এ বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির যেন ফুলঝুরি ছুটছে। এখনই এই ছবি হলে ভোটের সময় কি হবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ছোট থেকে টাকা কামাতে হবে, আর সহজ উপায় কি? রিলস বানানো। ভালোই চলছিল সেই গল্পটা, আছে না, সোনার ডিম পাড়া হাঁসকে অনেক কিছু পাওয়ার লোভে, মানে অতি লোভে হাঁসটাকেই মেরে ফেলে, এরকম একটা নীতি গল্প আমাদের সামনে আছে। কিন্তু তারপরেও কিছু শিক্ষা নেয়নি কুলতলির এক যুবক। সে নাকি নিজের
সন্তান শোক মানে পুত্র শোক কমানোর জন্য নিজের ভাইয়ের সন্তানকে দিয়ে রিলস বানাচ্ছে, মানে টাকা কামাচ্ছে। সন্তান কি তাহলে টাকা কামানোর, রোজগার করার যন্ত্র? কিলিয়ে কাঁঠাল বানানো হয়েছিল ক্লাস 4-এর ছাত্রকে। একটাই অ্যাম্বিশন, পড়াশোনা নয়, রিল বানানো। হাজার হাজার ফলোয়ার, লাখ লাখ ভিউ, সপ্তাহে সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকছে যে। এই করতে করতেই মাত্র 10 বছরেই এক ফুটফুটে জীবনে দাড়ি পড়ে গেছে। গত আগস্টে যে খবর TV9 বাংলা টানা দেখিয়েছিল, 3 মাস পর কেমন আছে সেই শিশুর পরিবার? কিছু বদল এসেছে কি? জানতে গেছিলাম সেই অজগায়। হ্যাঁ, বদল এসেছে। ছোট্ট শিশুর খুঁড়তুতো বোন এখন রিলের মুখ। যিনি এখনো হয়তো পিতৃশোক কাটিয়ে উঠতে পারেননি, তিনি ভাইয়ের মেয়েকে দিয়ে রিল বানাচ্ছেন। অকাল মৃত্যুর পর থেকেই দিশেহারা অবস্থা এই নস্কর পরিবারের। এই বাড়িরই একটি 7 বছরের শিশু কন্যা, তাকে ঘিরেই সেই নতুনভাবে কিন্তু তারা রিলস বানাচ্ছেন। দাদার মতন হতে না পারলেও বোনের ভিউজ লাইক যে কম হচ্ছে না, এটাই নাকি সন্তান শোক ভোলার রাস্তা। সংসারে যদি রিলস বানিয়ে কিছু আসে, যেটা যে সংসার চলছে আপাতত টেনে টুনে, ওর মুখে স্মৃতিটাকে আঁকড়ে ধরে আছি। ভাইপোর প্রতিভা ভালো ছিল, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ করছে আমার ভাইজি। ভাইকে আবার সেই ভাইজিকে নিয়েই রিলস বানাচ্ছে। হ্যাঁ, রিলস বানাচ্ছে, তার স্বপ্নটা একটু পূরণ হচ্ছে। যার মেয়েকে নিয়ে এখন থেকেই তারকা বানাতে চাইছেন, তারা কিন্তু রিল বানানোয় আপত্তির কিছু দেখছেন না। ওদের যেই শোকের মাধ্যমে যে এতটা কষ্ট বুকে চেপে যারা মেয়ের ভিডিও করতে চাইছে, তা আমি সেটা বারণ করিনি। আমি ওর মানে মধ্যে দিয়ে যদি স্বপ্নটা পূরণ হয়, তাতে ভালো যদি থাকে। অল্পে বিখ্যাত হব, এবেলা ওবেলা ফোনে টাকা ঢোকার নোটিফিকেশন আসবে, তার জন্য 10 বছরের বদলে 7 বছরের শিশুকেও রিল বানাতে হবে। এমন কিছু করতে হবে যা সহজে বিকোবে। আসলে উদ্ভট রসের ভিয়েন চড়তে না পারলে কারো কারো জীবন হয়তো বা বৃথা। কুলতলি থেকে অভিজ্ঞান লস্করের রিপোর্ট, TV9 বাংলা।